আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আমি মোহাম্মদ রমজান বোতাফিম চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। তো ঘটনাটি শুরু করার পূর্বেই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যেটা কিনা আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং ভয়ের কোনো কিছু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ঘটনায় চলে যাই। বর্ষাকালের শেষ দিকে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামের নাম ছিল কালীগঞ্জ। গ্রামের চারিদিকে ঘন বাঁশঝাড়, পুরনো বটগাছ আর নির্জন কাঁচা রাস্তা। সন্ধ্যার পর মানুষ খুব একটা বাইরে বের হতো না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত পাশের শ্মশানঘাটের রাস্তা দিয়ে রাতে অদ্ভুত কিছু চলাফেরা করে। সেই গ্রামেই বাস করত আব্দুল করিম নামে এক কৃষক। বয়স প্রায় 40। সাহসী মানুষ হিসেবে তার বেশ সুনাম ছিল। ভূত, প্রেত, জিন, পরী এসব সে কখনো বিশ্বাস করত না। একদিন তার ছোট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গ্রামের ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। তখন গ্রামের একজন বৃদ্ধ বললেন, 5 মাইল দূরে রহিম কবিরাজ আছেন, অনেক কঠিন রোগ ভালো করেন। পরদিন যাওয়ার কথা থাকলেও ছেলের অবস্থা এত খারাপ হয়ে যায় যে করিম সিদ্ধান্ত নেয় সেদিন রাতেই কবিরাজের বাড়িতে যাবে। রাত প্রায় তখন 10:30। আকাশে মেঘ, চারদিকে ঝিঝি পোকার শব্দ। হাতে একটি টর্চ নিয়ে করিম রওনা দিল। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু শ্মশানের রাস্তার কাছে পৌঁছাতেই তার টর্চের আলো কয়েকবার মিটমিট করতে লাগলো। করিম বিরক্ত হয়ে বলল, এই সময় আবার ব্যাটারির সমস্যা? হঠাৎ সে লক্ষ্য করলো রাস্তার পাশে একটি সাদা কাপড় পরা বৃদ্ধা দাঁড়িয়ে আছে। মহিলার মুখ দেখা যাচ্ছিল না। করিম বলল, মা, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো উত্তর নেই। সে আবার ডাকলো, তবুও কোনো উত্তর নেই। করিম যখন কাছে যাওয়ার চেষ্টা করলো তখন হঠাৎ বৃদ্ধা বাঁশঝাড়ের ভেতরে ঢুকে গেল। করিম ভাবলো হয়তো গ্রামের কোনো পাগলি। সে আবার হাঁটা শুরু করলো, কিন্তু কয়েক মিনিট পর সে শুনতে পেল তার পেছনে কেউ খালি পায়ে হাঁটছে। ছপ 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 করে শব্দ আসছে, যেন কাদামাটির উপরে কেউ পা ফেলছে। করিম থেমে গেল, শব্দ থেমে গেল। সে হাঁটতে শুরু করলো, আবার শব্দ। এবার তার শরীরে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ সাহস করে পেছনে টর্চ মারল, কেউ নেই, রাস্তা ফাঁকা। শুধু বাতাসে বাঁশঝাড় দুলছে। কিছুক্ষণ পর সে শ্মশানের সামনে পৌঁছালো। সেখানে একটি বিশাল বট গাছ ছিল। গ্রামের মানুষ বলতো ওই গাছের নিচে মাঝরাতে কেউ দাঁড়ালে আর সুস্থ অবস্থায় ফিরে আসে না। করিম এসব বিশ্বাস করত না, কিন্তু বট গাছের নিচে পৌঁছাতেই তার মনে হলো কেউ গাছের উপর থেকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সে টর্চের আলো উপরে ফেললো, আর তখনই তার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। গাছের ডালে বসে আছে এক অদ্ভুত মানুষ। তার পা,
হাত, অস্বাভাবিক লম্বা, মুখ সম্পূর্ণ কালো, আর দুটো চোখ জ্বলছে কয়লার মতো লাল হয়ে। লোকটা মাথা কাত করে করিমের দিকে তাকিয়ে আছে। করিম ভয়ে টর্চ ফেলে দিল, আবার উপরে তাকালো, কিছুই নেই, গাছ ফাঁকা। সে নিজেকে দোষ দিল, ভয় পেয়ে ভুল দেখেছি। তারপর দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু হঠাৎ সামনে দেখতে পেল রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা কাফনের মতো কাপড় পরা, মাথা নিচু। করিম বলল, কে? কোনো উত্তর নেই। সে আরেকবার ডাকলো, তবুও কোনো উত্তর নেই। তখন লোকটি ধীরে ধীরে মাথা তুলল, আর করিম দেখলো লোকটির কোনো চোখ নেই, চোখের জায়গা শুধু কালো গর্ত, মুখে অস্বাভাবিক বড় হাসি। তারপরের মুহূর্তের মধ্যেই লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। এবার করিম আর নিজেকে সামলাতে পারল না, সে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখতে পেল সামনে কবিরাজের বাড়ি। বাড়িতে ঢুকেই দরজায় ধাক্কা দিল করিম। রহিম কবিরাজ দরজা খুলে বললেন, তুমি কি শ্মশানের রাস্তা দিয়ে এসেছো? করিম হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ। কবিরাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, আজ অমাবস্যা, এই রাতে ওই রাস্তা দিয়ে কেউ যায় না। করিম সব ঘটনা খুলে বলল। সব শুনে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে বললেন, তুমি ভাগ্যবান, কারণ যারা ওই সাদা কাপড় পরা লোকটাকে 3 বার দেখে তাদের নাকি আর জীবিত পাওয়া যায় না। সেই রাতেই কবিরাজ ওষুধ দিলেন। ভোর হলে করিম বাড়ি ফিরল, কিন্তু গল্প এখানেই শেষ নয়। বাড়ি ফিরে সে দেখলো তার পায়ের কাদামাটি এখনো শুকায়নি, অথচ রাতে যে রাস্তা দিয়ে সে এসেছিল সেখানে কোনো কাদা ছিল না। আর তার পায়ের ছাপের পাশে ছিল আরেক জোড়া পায়ের ছাপ, যেন কেউ পুরো রাত তার সঙ্গে পাশাপাশি হেঁটেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই দ্বিতীয় পায়ের ছাপগুলো মানুষের মতো ছিল না। প্রতিটি পায়ের আঙুল ছিল অস্বাভাবিক লম্বা, আর পায়ের দিক ছিল উল্টো। সেদিনের পর করিম আর কখনো রাতে ওই রাস্তা দিয়ে যায়নি। আর মৃত্যুর আগ পর্যন্ত সে একটাই কথা বলতো, সেই দিন যদি আমি একবার পেছনে ফিরে তাকাতাম, তাহলে হয়তো আর জীবিত ফিরতে পারতাম না। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা, এবং ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি সম্পূর্ণভাবে তার পুরো অ্যাড্রেস বা তার পুরো ঠিকানা পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করেছেন, এবং তিনি বলেছেন ঘটনাটি যদি সিলেক্ট হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করতে। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যদি কেউ এই ঘটনাটি নতুন এই চ্যানেলে শুনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে দেবেন, এবং পাশাপাশি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকমের অদ্ভুত ও প্যারানরমাল ঘটনাগুলো পাওয়ার জন্য। তো চলো আমরা ফিরে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। তো দ্বিতীয় যে ঘটনাটি সেটি আমরা শুরু করতে যাচ্ছি, তার আগে একটু রিকোয়েস্ট, যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে আপনার প্রিয় আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেবেন, এবং তারাও যদি কোনো প্রকার ঘটনা পাঠাতে চান তাহলে
ফেসবুক পেজ থেকে দেখলে সরাসরি ইনবক্স করতে পারবেন। আর যদি ইমেল করতে চান তাহলে voyerrajyo@gmail.com BHOYERRAJJOO@gmail.com এই জিমেলে পাঠিয়ে দিতে পারেন। তো চলুন আমরা আমাদের ঘটনাটি শুরু করি। 1998 সালের ঘটনা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালিকা। চারিদিকে ধান ক্ষেত, খাল বিল আর পুরনো কবরস্থান। গ্রামের মানুষ রাত নামলে দরজা জানালা বন্ধ করে দিত। সেই গ্রামে বাস করত 32 বছর বয়সী একজন মানুষ, নাম জসিম। জসিম ছিল খুবই পরিশ্রমী, দিনভর মাঠে কাজ করত। কিন্তু কয়েক মাস ধরে তার স্ত্রী রহস্যজনক এক অসুখে ভুগছিল। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলত, মাঝরাতে চিৎকার করে উঠত আর বলতো, ওরা আমাকে ডাকছে। ডাক্তার দেখানো হলো, হাসপাতালেও নেওয়া হলো, কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। তখন গ্রামের এক বৃদ্ধা বলল, পশ্চিম পাড়ার কবরস্থানের পাশে একজন কবিরাজ থাকেন, অনেক অদ্ভুত রোগও ভালো করছেন তিনি। জসিম এসব বিশ্বাস করত না, কিন্তু স্ত্রীর অবস্থা দেখে শেষ পর্যন্ত রাজি হলো। সমস্যা হলো, কবিরাজ শুধু রাতেই রোগী দেখত। সেদিন ছিল বৃহস্পতিবার, রাত প্রায় 11টা। আকাশে চাঁদ নেই, মেঘে ঢেকে আছে পুরো আকাশ। একটি হারিকেন হাতে নিয়ে জসিম একাই রওনা দিল। গ্রাম ছাড়িয়ে কিছু দূর যেতেই তিনি অনুভব করলো আশপাশ অস্বাভাবিক নীরব। কোনো কুকুর ডাকছে না, কোনো ঝিঝি পোকার শব্দ নেই, শুধু বাতাসের শো আওয়াজ। হাঁটতে হাঁটতে সে কবরস্থানের কাছাকাছি পৌঁছালো। হঠাৎ তার চোখ পড়লো একটি নতুন কবরের দিকে। কবরের উপর বসে আছে একটি কালো বিড়াল। বিড়ালটি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জসিম এগিয়ে যেতেই বিড়ালটি অদ্ভুতভাবে মানুষের শিশুর মতো কান্নার শব্দ করলো। তারপর অন্ধকারে মিলিয়ে গেল। জসিমের শরীর ঠান্ডা হয়ে যায়, তবুও সে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর দূরে একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন জসিম। সেখানেই কবিরাজ থাকতেন। কিন্তু ঘরের দিকে এগোতেই সে দেখতে পেল দরজার সামনে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, চোখ দুটো অস্বাভাবিক বড়। বৃদ্ধ বললেন, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি। জসিম অবাক হলো, সে তো আসার কথা কাউকে বলেনি। কবিরাজ তাকে ঘরে নিয়ে গেলেন। ঘরের ভিতর অদ্ভুত গন্ধ, দেয়ালে ঝোলানো শুকনো শেকড়, পুরনো তাবিজ আর মাটির পাত্র। কবিরাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। তারপর বললেন, তোমার স্ত্রীর অসুখ সাধারণ অসুখ নয়। জসিম জিজ্ঞেস করলো, তাহলে? কবিরাজ ধীরে ধীরে উত্তর দিলেন, কিছু একটা ওর পেছনে লেগেছে। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। জসিমের বুক ধড়ফড় করতে লাগলো। কবিরাজ তাকে একটি ছোট্ট কাপড়ের পুঁটলি দিলেন আর বললেন, এটা নিয়ে যাও, কিন্তু মনে রেখো, ফেরার পথে কেউ ডাকলে পেছনে তাকাবে না। জসিম মাথা নাড়ল। তারপর ঘর থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। রাত তখন প্রায়
একটা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সে প্রথম ডাকটি শুনল, জসিম। শব্দটা তার মৃত মায়ের কণ্ঠস্বরের মতো। সে থমকে দাঁড়ালো, কিন্তু কবিরাজের কথা মনে পড়তেই হাঁটতে লাগলো। আবার ডাক এলো, এবার আরো কাছে। বাবা, একবার তাকাও। জসিমের চোখে পানি চলে এলো, কারণ তার মা মারা গেছেন 8 বছর আগে, কিন্তু সে তাকালেন না। কিছু দূর যাওয়ার পর সে অনুভব করলো কেউ তার ঠিক পেছনে হাঁটছেন, মাটির ওপর টেনে টেনে হাঁটার শব্দ, যেমন পা টেনে হাঁটে। জসিমের বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। তারপর হঠাৎ তার কাঁধের উপর ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করলেন, এতটাই কাছে যে মনে হচ্ছিল কেউ তার ঘাড়ে মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে পেছনে তাকালো না। ঠিক তখনই তার ডান কান বারবার ফিসফিস করে একটি কণ্ঠস্বর শুনতে শুরু করলো, তুই যদি না তাকাস তাহলে আমি সামনে আসব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সামনের রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে গেল। জসিম হ্যারিকেন উঁচু করলো, আর যা দেখলেন তা জীবনে কোনোদিন ভুলতে পারেননি বা পারবেও না। একটি লম্বা ছায়ামূর্তি, উচ্চতা প্রায় 9 ফুট, শরীর কঙ্কালের মতো শুকনো, হাত মাটিতে ছুঁই ছুঁই, আর মুখ বলে কিছু নেই, শুধু অন্ধকার, যেন মুখের জায়গায় একটি গভীর গর্ত। মূর্তিটি স্থিরভাবে দাঁড়িয়েছিল। তারপর ধীরে ধীরে মাথা কাত করতে শুরু করলো, আর সেই গর্তের ভেতর থেকে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। জসিম চিৎকার করে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে জ্ঞান ফেরার পর সে দেখলেন তার হাতের ধরা পুঁটলিটি এখনো আছে, কিন্তু গ্রামের লোকেরা একটি ভয়ঙ্কর খবর দিল যে কবিরাজের কাছে সে গিয়েছিল, তিনি নাকি 12 বছর আগে মারা গেছেন, আর তার কুঁড়ে ঘরেও বহু বছর আগে ভেঙে পড়েছে। জসিম বিশ্বাস করেনি। সে সবাইকে নিয়ে সেখানে গেল। গিয়ে দেখে সত্যি সেখানে কোনো ঘর নেই, শুধু ভাঙা মাটির ভিত্তি আর আগাছায় ভরা জায়গা। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল অন্যটি। ভাঙা ভিত্তির উপর পড়েছিল একটি পুরনো সাদা কালো ছবি। ছবিতে যে মানুষটিকে দেখা যাচ্ছিল সেই মানুষটি ছিল আগের রাতের কবিরাজ। সেদিনের পর জসিম আর কখনো ওই ঘটনার কথা বলতে চাইতো না। শুধু মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে চিৎকার করে উঠত, আমি তাকাইনি। কিন্তু কেন সে কথাটা বলতো তার উত্তর সে মৃত্যুর আগ পর্যন্ত কাউকে দেয়নি। তো এই ছিল আমাদের ঘটনার প্রথম পার্ট। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি আপনাদের কাছে দ্বিতীয় পার্টটিও পাঠিয়ে দিব। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে যাবেন, এবং পাশাপাশি ফেসবুক পেজে হলে ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের 3য় নাম্বার ঘটনায়। ঘটনাটি ঘটে 2011 সালের শীতকালে। খুলনা বিভাগের একটি ছোট্ট গ্রামে বাস করত একটি সুখী পরিবার। পরিবারের সদস্য ছিল 5 জন। বাবা রফিকুল ইসলাম, মা শারমিন, বড় মেয়ে মিতা, ছোট ছেলে পিয়াজ এবং রফিকুলের বৃদ্ধা মা। বহু বছর কষ্ট করে রফিকুল গ্রামে একটি নতুন বাড়ি তৈরি করেছিলেন। এক প্রান্তে একটি নতুন বাড়ি তৈরি করেছিলেন। বাড়ির পেছনে ছিল একটি পুরনো আম গাছ এবং তার পাশেই একটি পরিত্যক্ত পুকুর। বাড়ি তৈরির সময় অনেকেই বলেছিল এই জায়গাটা ভালো না, রাতে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু রফিকুল এসব কথা বিশ্বাস করেননি। প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিকই ছিল। তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা। প্রথমে ছোট ছেলে রিয়াদ মাঝরাতে কাঁদতে শুরু করলো। সে বলতো, মা, জানালার বাইরে একজন আন্টি দাঁড়িয়ে থাকে। শারমিন ভেবেছিলেন শিশুর কল্পনা, কিন্তু কয়েকদিন পর মিতাও একই কথা বলল, মা, ওই মহিলা আমাকে হাত নেড়ে ডাকছিল। এবার শারমিন কিছুটা চিন্তিত হলেন। এক রাতে তিনি নিজেই জানলার বাইরে তাকালেন, কেউ ছিল না। কিন্তু পরদিন সকালে জানলার নিচে দেখা গেল কাদা মাখা ছোট ছোট পায়ের ছাপ। সমস্যা হলো, আগের রাতে বৃষ্টি হয়নি, কাদা এলো কোথা থেকে? ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে শুরু করলো। মাঝরাতে রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ আসতো। কখনো মনে হতো কেউ ছাদে হাঁটছে, কখনো মনে হতো বারান্দায় কেউ দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে। একদিন গভীর রাতে বৃদ্ধ দাদি চিৎকার করে উঠলেন। সবাই দৌড়ে তার ঘরে গেল। দাদি কাঁপতে কাঁপতে বলেন, একজন মহিলা আমার বিছানার পাশে বসেছিল। সে শুধু বলছিল, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। সেই রাতের পর থেকে পরিবারের কেউ একা ঘুমাতে পারত না। এরপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। বাইরে ঘন কুয়াশা, রাত তখন প্রায় 2টা। হঠাৎ সদর দরজায় টক 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 শব্দ হলো। রফিকুল উঠে দরজা খুলতে গেলেন। দরজা খুলে দেখলেন কেউ নেই, চারিদিক ফাঁকা। তিনি দরজা বন্ধ করে ফিরে এলেন। 5 মিনিট পর আবার টক টক টক। এবার শব্দ আরো জোরে। রফিকুল বিরক্ত হয়ে আবার দরজা খোলেন। আবারও কেউ নেই, কিন্তু মাটিতে দেখা গেল ভেজা পায়ের ছাপ, যেন কেউ পুকুর থেকে উঠে এসে দরজার সামনে দাঁড়িয়েছিল। সে পায়ের ছাপগুলো দরজার সামনে এসে শেষ হয়ে গেছে, ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। রফিকুলের বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। তিনি দ্রুত দরজা বন্ধ করে দিলেন। সেই রাতেই ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। পরিবারের সবাই একই ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ মিতা ঘুম থেকে উঠে ফিসফিস করে বলল, বাবা, ওই আন্টি আবার এসেছে।
রফিকুল তাকিয়ে দেখলেন ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে একজন নারী দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, সাদা কাপড় পরা, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রফিকুল চোখের পলক ফেললেন, মুহূর্তের মধ্যে অবয়বটি অদৃশ্য। তিনি ভাবলেন হয়তো ভুল দেখেছেন, কিন্তু ঠিক তখনই বৃদ্ধা দাদি কাঁদতে কাঁদতে বললেন, ওকে আমি দেখেছি। পরদিন রফিকুল গ্রামের প্রবীণ এক ব্যক্তির কাছে গেলেন। সব শুনে বৃদ্ধা বললেন, তোমার বাড়ির পেছনে পুকুরে বহু বছর আগে মহিলা ডুবে মারা যায়, এক মহিলা ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে ওই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটে। রফিকুল বিষয়টি অবিশ্বাস করতে বিশ্বাস করতে চাননি, তবুও পরিবারের নিরাপত্তার জন্য কিছুদিনের জন্য আত্মীয়ের বাড়িতে চলে গেলেন। আশ্চর্যের বিষয়, সেই সময় আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কয়েক সপ্তাহ পর তারা আবার বাড়িতে ফিরলেন। সব কিছুই স্বাভাবিক, কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, কোনো পায়ের ছাপ নেই। কিন্তু বাড়ি পরিষ্কার করার সময় মিতা তার আলমারির ভিতরে একটি পুরনো সাদা কালো ছবি খুঁজে পেল। ছবিটিতে একজন মহিলাকে দেখা যাচ্ছিল, ভেজা চুল, ফ্যাকাশে মুখ, আর সেই মুখটি ছিল ঠিক সেই মহিলার মতো যাকে পরিবারের সবাই বিভিন্ন রাতে দেখেছিল। ছবির পেছনে কাপা হাতে লেখা ছিল, আমি এখনো বাড়ি ফিরিনি। সেদিনের পর ছবিটি আর কেউ স্পর্শ করেনি, আর পরিবারটির সদস্যরা আজও বিশ্বাস করে সেই বাড়িতে একসময় তারা 5 জন নয় 6 জন একসঙ্গে থাকত। তো এই ছিল আমাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই যদি ঘটনাটি প্রচারযোগ্য হয় তাহলে আপনি আপনার চ্যানেলে প্রচার করবেন। আর দর্শকবৃন্দর কাছে অনুরোধ, যদি আমার ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে দিবেন, এবং পাশাপাশি বয়ের রাজ্য ভূত FM চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ও ফেসবুক পেজে যদি কেউ দেখে থাকেন তাহলে সেখানে একটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে তিনি তার ঘটনাটি এখানেই শেষ করলেন। তো প্রিয় শ্রোতারা, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঘটে 2014 সালে। বাগেরহাটের একটি প্রত্যন্ত গ্রামের নাম ছিল চরখালি। আরেকটু কথা বলে রাখি, বাগেরহাট জেলাটা হচ্ছে আমাদেরই আন্ডারে, আমি হচ্ছে বাগেরহাট জেলা, মোরেলগঞ্জ থানা হচ্ছে আমার বাড়ি। তো বাগেরহাট জেলা হচ্ছে আমাদের জেলা, এবং চরখালিও আমাদের এলাকার আশেপাশে। তো গ্রামের এক পাশে বিশাল বাঁশঝাড়, অন্য পাশে নদী। গ্রামের বয়স্করা বলতো, ওই বাঁশঝাড়ে সন্ধ্যার পর কেউ গেলে অদ্ভুত ঘটনা ঘটতে পারে। গ্রামেরই এক যুবক নাম সোহেল, বয়স 22 বছর, সাহসী এবং কিছুটা জেদি স্বভাবের। গ্রামের মানুষ যখন পরী, জিন বা অদ্ভুত ঘটনার কথা বলতো তখন সে হেসে উড়িয়ে দিত। একদিন রাতে বাজার থেকে ফিরতে ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 11টা। বাড়ি ফেরার 2টি রাস্তা ছিল, একটি দীর্ঘ নিরাপদ রাস্তা, অন্যটি বাঁশঝাড়ের ভেতর দিয়ে ছোট রাস্তা।
সব সময় বাঁচানোর জন্য সোহেল ছোট রাস্তা বেছে নিল। বাজারে ঢুকতেই সে লক্ষ্য করলো চারপাশ অস্বাভাবিক নীরব, কোনো পাখির ডাক নেই, কোনো ঝিঝি পোকার শব্দ নেই, শুধু ঠান্ডা বাতাস। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল দূরে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির চুল কোমর পর্যন্ত লম্বা, মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। সোহেল ভাবলো হয়তো গ্রামের কোনো মেয়ে। সে ডাকলো, কে ওখানে? মেয়েটি কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। কৌতূহলবশত সোহেলও তার পিছু নিল। মেয়েটি যত হাঁটছিল ততই মনে হচ্ছিল সে মাটিতে হাঁটছে না, যেন ভেসে ভেসে যাচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটি একটি ফাঁকা জায়গায় এসে থামলো। তারপর ধীরে ধীরে পিছন ফিরে তাকালেন। সোহেলের বুক ধড়ফড় করতে লাগলো। মেয়েটির মুখ ছিল অস্বাভাবিক সুন্দর, কিন্তু তার চোখ দুটো যেন অদ্ভুত আলোয় জ্বলছিল। মেয়েটি মৃদু হেসে বলল, তুমি আমার সঙ্গে আসবে? সোহেল যেন সম্মোহিত হয়ে গেল। সে কিছু বলতে পারছিল না, শুধু মাথা নাড়ল। তারপর মেয়েটি সামনে এগোতে লাগলো, সোহেলও তার পেছনে। কতক্ষণ হাঁটছে সে জানে না, সময় যেন থেমে গিয়েছিল। হঠাৎ দূর থেকে আজানের শব্দ ভেসে এলো। সেই মুহূর্তে মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে সোহেলের দিকে তাকালো, আর তারপর এক ঝাপটা ঠান্ডা বাতাসের সঙ্গে অদৃশ্য হয়ে গেল। সোহেল হঠাৎ যেন ঘোর থেকে বেরিয়ে এলো। চারিদিকে তাকিয়ে সে স্তব্ধ। সে বাসঝাড়ে নেই, সে দাঁড়িয়ে আছে গ্রামের পুরনো কবরস্থানের পাশে। আর তখন ফজরের আলো ফুটতে শুরু করেছে, অর্থাৎ পুরো রাত কেটে গেছে। কিন্তু তার মনে হচ্ছিল সে মাত্র কয়েক মিনিট আগে বাসঝাড়ে ঢুকেছিল। বাড়ি ফিরে সে সব ঘটনা বলল। গ্রামের এক বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুই ভাগ্যবান। অনেক বছর আগে এমনই এক যুবক রাতের বেলা এক সুন্দরী মেয়ের পিছু নিয়েছিল। তারপর আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। সোহেল আর কখনো রাতের বেলা ওই বাজারের রাস্তা ব্যবহার করেনি। তবে ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল পরে। সেই ঘটনার প্রায় 1 মাস পর এক রাতে সে স্বপ্নে সেই একই মেয়েকে দেখলো। মেয়েটি দাঁড়িয়ে হাসছে আর ধীরে ধীরে বলছে, সেদিন তুমি চলে গিয়েছিলে, কিন্তু আমি এখনো অপেক্ষা করছি। সোহেলের ঘুম ভেঙে যায়, ঘামে ভিজে যায় পুরো শরীর। কিন্তু জানালার বাইরে তাকিয়ে সে দেখলো বাসচারের দিক থেকে যেন কারো সাদা অবয়ব ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেল প্রচার করে দিবেন। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে সবাইকে এই ঘটনাটির উপরে বিশ্বাস আছে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি, ছেলেটা যা করতেছিল এগুলো হয়তোবা তার সামনে ভবিষ্যতে বড় বিপদ আনার মতো কোনো কিছু ছিল, বাট আল্লাহ তাআলার রহমতে তিনি সকল সমস্যা থেকে বেরিয়ে গেছেন। এবং এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তো এখন আমরা যে ঘটনাটি বলবো সে
সেটা হচ্ছে আমেরিকা থেকে একজন প্রবাসী ভাই এই ঘটনাটি আমাদের কাছে মেইল করেছেন এবং তিনি বলেছেন ঘটনাটি পড়ে শোনাতে যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনাদের কাছেও অনুরোধ, যদি আপনারা এবং আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে বা শ্রোতাদের মধ্যে যদি কারো কাছে কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সরাসরি মেসেঞ্জারের ইনবক্সে অডিও ক্লিপ পাঠাতে পারেন অথবা লিখেও পাঠাতে পারেন। আর যদি মেইল করতে চান তাহলে ভয়েররাজ্য@gmail.com এ পাঠিয়ে দিতে পারেন। BHOYERRAJJOO@gmail.com এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে অবশ্যই যদি ঘটনাটি সিলেক্ট হয়ে থাকে আমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রচার করব। তো আমেরিকার ব্ল্যাকউড বনের রহস্য ঘটনাটি ঘটে 2017 সালে এবং তিনি যেমন করে লিখেছেন ঠিক তেমনভাবেই পড়ার চেষ্টা করতেছি এবং ঘটনাটা লেখা হচ্ছে সম্পূর্ণ বাইরের রাষ্ট্রের উপরে ভিত্তি করে। তো যদি কোথাও এক্সপেলিং মানে শব্দ বা কোনো গঠন যদি চেঞ্জ হয়ে যায় বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস উত্তর অঞ্চলের একটি ছোট শহরের নাম ছিল ব্ল্যাকউড। শহরের পাশে ছিল বিশাল এক বন। স্থানীয় মানুষ সেই বনকে দ্য হুইসপারিং উডস বা ফিসফিসে বন নামে ডাকত, কারণ রাতে সেখানে অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যেত। অনেক মানুষ দাবি করেছিল বনের গভীরে গেলে কেউ যেন তাদের নাম ধরে ডাকে, কিন্তু ডাকের উৎস কখনো খুঁজে পাওয়া যায়নি। সেই শহরে থাকতো 28 বছর বয়সী একজন ফটোগ্রাফার ড্যানিয়েল। তার শখ ছিল পরিত্যক্ত জায়গার ছবি তোলা। একদিন সে সিদ্ধান্ত নিল ব্ল্যাকউড বনের গভীরে যাবে। সকালে ক্যামেরা, পানি এবং একটি জিপিএস ডিভাইস নিয়ে সে রওনা দিল। প্রথম কয়েক ঘন্টা সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু বিকেলের দিকে সে বুঝতে পারল জিপিএস কাজ করছে না। কম্পাসের কাঁটা অদ্ভুতভাবে ঘুরছে, তবুও সে এগিয়ে চলল। সূর্য ডোবার কিছু আগে সে একটি পুরনো কাঠের ক্যাবিন দেখতে পেলেন। কেবিনটি এতটাই পুরনো ছিল যে মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে কেউ থাকে না। দরজায় ধুলো জমে গেছে, জানালার কাঁচ ভাঙা, কিন্তু আশ্চর্যের বিষয় কেবিনের ভিতরে একটি লণ্ঠন জ্বলছিল। ড্যানিয়েল ভেবেছিল হয়তো কেউ আছে। সে দরজায় নক করলো, কোনো উত্তর নেই। দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে একটি টেবিল, কয়েকটি চেয়ার এবং দেয়ালে ঝুলানো পুরনো ছবি। সব ছবিতে একই মানুষের মুখ, একজন বৃদ্ধ, কিন্তু প্রতিটি ছবিতে বৃদ্ধের অবস্থান আলাদা। কোথাও তিনি দাঁড়িয়ে, কোথাও বসে, কোথাও হাসছেন। ড্যানিয়েলের মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু তখনই উপরতলা থেকে শব্দ এলো, টক টক টক, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। কেবিনে তো আর কেউ থাকার কথা নয়। সাহস করে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে একটি মাত্র ঘর। ঘরটি ফাঁকা, কিন্তু ঘরের মাঝখানে একটি পুরনো আয়না। আয়নার দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল, কারণ আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সে একই বৃদ্ধা যার ছবির নিচে ঝুলছিল। ড্যানিয়েল ভয়ে ঘুরে দাঁড়ালো, কিন্তু ঘরে কেউ নেই। আবার আয়নায় তাকালো, এবারও বৃদ্ধটি সেখানে, তবে এবার একটু কাছে।
তার মুখে অদ্ভুত হাসি। হঠাৎ পুরো কেবিন কেঁপে উঠল। নিচতলা থেকে দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ এলো, দাম। ড্যানিয়েল দৌড়ে নিচে নেমে এলো, কিন্তু সামনের দরজা সত্যি বন্ধ, যেন বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। তারপর সে শুনল কেউ তার নাম ধরে ডাকছে, ড্যানিয়েল, ড্যানিয়েল। শব্দটি কখনো ডান দিক থেকে আসছে, কখনো বাম দিক থেকে, কখনো মাথার উপরে। সে মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগলো। হঠাৎ দরজাটি নিজে থেকেই খুলে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বনের বাইরে বেরিয়ে আসা পর্যন্ত দৌড়াতে লাগলো। রাতে বাড়ি ফিরে সে ক্যামেরার ছবি দেখতে বসলো। সব ছবি স্বাভাবিক, কিন্তু শেষ ছবিটি দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ছবিটি সে কখনো তোলেননি। ছবিতে দেখা যাচ্ছে সে নিজেই বনের ভিতরে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সে বৃদ্ধা, হাসছে। কিন্তু ড্যানিয়েল নিশ্চিত ছিল ছবিটি তোলার সময় তার পেছনে কেউ ছিলেন না। এত ভয়ঙ্কর বিষয় হলো, ছবির নিচে ক্যামেরার টাইম স্ট্যাম্প দেখাচ্ছিল রাত 2:13। কিন্তু সেই সময় সে বাড়িতে ফিরে এসেছিল। আজও ছবিটির ব্যাখ্যা কেউ দিতে পারেনি। আর ড্যানিয়েল জীবনের শেষ দিন পর্যন্ত ব্ল্যাকউড বনে আর কখনো যায়নি। তো এই ছিল মূলত আমাদের আজকের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে দিবেন, এবং পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই